ইন্দ্রাণী এবং অর্পিতা দুই বোনের দেখা হওয়ার কথা। বিয়ের পর প্রায় 3 বছর একে অপরকে তারা দেখেনি। এখন মায়ের শরীর অসুস্থ, সেজন্য মা তার দুই মেয়েকে ডেকে পাঠিয়েছেন। তাই দুই বোন মায়ের বাড়িতে যাচ্ছে। ছোট বোন অর্পিতা আগেই পৌঁছে যায় এবং কাপড় চোপড় ছেড়ে বাড়ির কাজকর্ম শুরু করে। মা, দিদিকে একবার ফোন করো না গো, দেখো না কত দূর এলো। ঠিক এমন সময় ইন্দ্রাণী ঘরের ভেতরে প্রবেশ করে আর বলে, এই যে আমার বোন, আমি এসে গেছি, আর আমাকে ফোন করতে হবে না। সত্যি দিদি, আমি কত দূর থেকে সকাল সকাল চলে এসেছি, আর তুই এত কাছে থেকেও এত বেলা করলি। আরে বাবা, আমি কি এমনি আর বেলা করেছি? শ্বশুর বাড়িতে গিয়ে দেখবি কি কষ্ট করে সবকিছু ম্যানেজ করে আসতে হয়েছে। সেসব জিনিস তোরা নিজে চোখে না দেখলে না বুঝতে পারবি না। সকালবেলা উঠে তোর জামাইবাবু টিফিন রেডি করে শ্বশুর শাশুড়ির খাবার দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তবে আসতে হয়েছে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুই অনেক কাজকর্ম করে এসেছিস, নে এখন একটু রেস্ট নে। দাঁড়া, আমি তোর জন্য গরম গরম কফি করছি, তারপর দুজনে মিলে খাবো আর আড্ডা দেবো। এখন একটু মায়ের সঙ্গে কথা বল। ইন্দ্রাণী তার মায়ের সঙ্গে কথাবার্তা শুরু করে এবং অর্পিতা কফি করে নিয়ে আসে। এরপর দুই বোনে মিলে কফি খায় আর রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করে। অর্পিতা রান্না করছিল, এমন সময় ইন্দ্রাণী সেখানে গিয়ে দেখে অর্পিতা একটি বড় জায়গায় অনেকগুলো টমেটো রেখেছে, যা দেখে ইন্দ্রাণী বলে, এখানে তো অনেক টমেটো কাটা রয়েছে রে, তুই কি টমেটো চাটনি বানাচ্ছিস নাকি? আরে না না, চাটনি কেন বানাবো, এই যে বাঁধাকপি, আলু আর টমেটো ফোড়ন দিয়ে রান্না করব, খেতে দারুণ হবে। তুই এতগুলো টমেটো বাঁধাকপির তরকারিতে দিচ্ছিস? আরে বাবা, বাঁধাকপির তরকারিতে একটা টমেটো দিলেই তো হয়, তার জন্য এত টমেটো লাগে নাকি? আরে তোকে তো বললাম দারুণ হবে, খেয়ে দেখবি তারপরে বলবি। এটা হলো আমার স্পেশাল রেসিপি। কি জানি বাবা, এই রকম রেসিপি আমি আগে কখনো দেখিনি। এত টমেটো দিয়ে তরকারি রান্না জীবনেই প্রথম দেখছি। এরপর তরকারি রান্না হয়ে যেতে অর্পিতা ইন্দ্রাণীকে একটি বাটিতে করে তরকারি তুলে দেয়, যা খেয়ে ইন্দ্রাণী বলে, এই হ্যাঁ রে, সত্যি খুব টেস্ট হয়েছে। টমেটোর তরকারি যে এত টেস্টি হবে তা তো আমি ভাবতেই পারিনি। এটা তো সত্যি সত্যি তোর স্পেশাল রান্না হয়েছে। আমি কিন্তু দুপুরে এটা দিয়েই ভাত খাবো, আমার জন্য আর কিছু করতে হবে না। দেখলি তো তুই কিভাবে 1 মিনিটে আমার টমেটোর তরকারির ফ্যান হয়ে গেলি। এই জন্যই তো বলি, কোনো কিছু না খেয়ে আগে থেকে নাক তুলতে নেই। বিকেল বেলা মায়ের বাড়ি থেকে বাড়ি ফেরার সময় ইন্দ্রাণী মনে মনে চিন্তা করে, আজ অর্পিতা কত সুন্দর টমেটোর তরকারি করেছে, আমিও বাড়ি গিয়ে টমেটো দিয়ে ওই তরকারিটা করব। কিন্তু বাড়িতে তো টমেটো নেই। ঠিক আছে, যাবার সময় বাজার থেকে টমেটো কিনে নিয়ে যাব। এরপর সে বাজার থেকে 4 কেজি টমেটো কিনে বাড়ি ফিরে আসে। তার শাশুড়ি তার হাতে ব্যাগ দেখে জিজ্ঞাসা করেন, বৌমা, তুমি হাতে করে কি আনছো? ওতে কি আছে গো? এতে টমেটো আছে মা, রান্নার জন্য এনেছি। এত বড় ব্যাগে তুমি এত টমেটো এনেছো? তা এত টমেটোর তরকারি কে খাবে? আচ্ছা মা, আমি বাড়িতে আসতে না আসতেই আপনি এত প্রশ্ন কেন করছেন বলুন তো? আপনাকে তো বললাম এতে টমেটো আছে আর এটা দিয়ে তরকারি হবে। কে খাবে, কিভাবে খাবে, কেন খাবে, এইসবের প্রশ্নের কোনো মানে আছে? কেন মানে হয় নাটা কেন? তুমি যখন পারবে যা পারবে বাজার থেকে তুলে এনে রান্না করবে, আর আমি তা নিয়ে প্রশ্ন করব না? বলি টাকাগুলো কোনো গাছে ফলে নাকি? আমি আমার স্বামীর টাকা দিয়ে সব এনেছি, আপনার কাছ থেকে তো টাকা চাইনি, তাই এত কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না। এই বলে ইন্দ্রাণী টমেটোর ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায়। এরপর সে রাতের বেলা রান্নার জন্য ব্যবস্থা করে। রাতে খাবারের টেবিলে এসে ইন্দ্রাণী স্বামী রজত তরকারি দেখে বলে, ইন্দ্রাণী, তুমি এটা কি তরকারি রান্না করেছো? এটা এত লাল লাল লাগছে কেন? এতে তুমি কি দিয়েছো? আরে বাবা, তুমি আগে খেয়ে দেখো, তারপরে বলবে কি দিয়েছি না দিয়েছি। তরকারিটা একবার টেস্ট তো করো। তোমার তরকারি দেখেই মনে হচ্ছে ওটা খাওয়ার অযোগ্য হয়েছে। বলি বাঁধাকপি আলুর তরকারিতে কেউ এতটা টমেটো দেয়? এখানে তো বাঁধাকপি দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু টমেটো আর টমেটো। তুমি এই তরকারি করার জন্য বাজার থেকে 1 ব্যাগ টমেটো কিনে এনেছো? আশ্চর্য ব্যাপার তো, কেউ একবার একটু খাচ্ছে না, উপরন্তু এতগুলো অভিযোগ শুরু হয়ে গেছে। আরে নাও, একটু খেয়ে দেখো, যদি খেতে না পারো তাহলে আমি অন্য কিছু করে দেব। তারপর সবাই ইন্দ্রাণীর হাতে তরকারি খায়। তরকারিটা খেতে খুব একটা খারাপ হয়নি, তাই কেউ আর কিছু না বলেই ওই তরকারি দিয়ে ভাত খেয়ে উঠে যায়। তখন ইন্দ্রাণী মনে মনে বলে, এবার বুঝলে তো কেমন স্বাদ হয়েছে? এতক্ষণ ধরে এত সব কথা বলছিল, আর তরকারি মুখে দিয়ে সবার মুখ বন্ধ, কেউ আর কোনো উত্তর দিতে পারেনি। এবার থেকে আমি টমেটো দিয়ে তরকারি রান্না করব। সবাই কেমন মুখ বন্ধ করে খেয়ে উঠে গেল।
পরের দিন থেকে ইন্দ্রাণী ঢেঁড়স আলুর তরকারি রান্না করে এবং তাতেও সে প্রচুর পরিমাণে টমেটো কুচি করে দেয়। এবারে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য রজত তাড়াহুড়ো করে রুটি খায়। সবজিটা কেমন হয়েছে গো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে আসো, আমাকে এক্ষুনি বের হতে হবে। রজত অফিসে চলে যাবার পর ইন্দ্রাণী মনে মনে খুবই খুশি হয়। আজকে তরকারিটাও এদের খুব ভালো লেগেছে। আমি তো তরকারি রান্নার জন্য মূল মন্ত্র পেয়ে গেছি। এবারে তরকারিতে বেশি করে টমেটো দিলে একেবারেই কেল্লা ফতে। আগে যদি এই ট্রিকটা জানতাম তাহলে এত ঝামেলাই হতো না। যাকে যা হবার হয়ে গেছে, এই জিনিসটা আমি এবার সারা জীবন ফলো করব। এরপর থেকে ইন্দ্রাণী নিয়মিতভাবে প্রত্যেকটা তরকারিতে এক গাদা করে টমেটো দেওয়া শুরু করে। কখনো টমেটো কুচি, কখনো টমেটো পেস্ট করে, কখনো আবার টমেটোর স্যুপ বানিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবারে সে টমেটো অ্যাড করত। পরপর কিছুদিন টমেটো খাওয়া হয়ে গেলে শ্বশুরমশাই একটু বিরক্ত হয়ে বলেন, বৌমা, আজকের তরকারিতে বড্ড বেশি টমেটো ব্যবহার করেছো। তুমি তো জানো আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে। এত টমেটো আমার সহ্য হয় না। তার থেকে তো আমার পায়ের গোড়ালিতে ব্যথা করে। ডাক্তারবাবু আমাকে মুসুর ডাল টমেটো খেতে তো বারণ করেছে। এবার থেকে ওকে একটু টমেটো দিতে বারণ করবে। ও বাবা, আমি কি ওকে বারণ করিনি? ও কি বারণ শোনার মেয়ে? ওর যা মুখ, এক্ষুনি আমার সঙ্গে ঝগড়া শুরু করে ফেলবে। বাবা, আমি প্রত্যেক দিন টমেটো নিয়ে ঝামেলা করি। এখন করে ও আমার সঙ্গে তো ভালো করে কথাই বলতে চায় না গো। রান্নাঘরে নিজে চুপচাপ চলে যায় আর তরকারি রান্না করে টেবিলে সাজিয়ে আবার ঘরে চলে যায়, যাতে করে আমি কিছু না বলতে পারি। দেখো, তোমার আর বৌমার ঝগড়ার মাঝে আমি নেই, কারণ বৌমা একা দোষ করে না। প্রত্যেকটা কথা ধরে তোমারও খোঁটা দেওয়া অভ্যাস আছে। মেয়েটা একটু রাগী, তাই জন্য তোমার প্রত্যেক কথার উত্তর দেয়। কিন্তু ভেবে দেখো, ওর কথাগুলো ভুল না। হ্যাঁ হ্যাঁ, বৌমার কথার ভুল হয় নাকি? যা ভুল তো সব আমার কথাতেই হয়। তুমি তো শুধু আমার ভুলটাই দেখতে পাবে। এখন বলে নয়, সারাটা জীবন তুমি আমার সঙ্গে এই করে এসেছো। যারই দোষটা হোক না কেন, তুমি আমাকেই দোষী বলে মনে করো। বলি, এই সংসারে কি আমি শুধু দোষ করতে থাকি? এখানে আমার কোনো অনুদান নেই। সারাটা জীবন তুমি আমাকে কি সুখ দিয়েছো? কখনো কোথাও বেড়াতে নিয়ে গেছো? দুটো ভালো গয়না গড়িয়ে দিয়েছো? সারা জীবন এই একই বাড়িতে রেখেছো। জীবনে সুখ শান্তি কোনো কিছু আমি পাইনি, আর এই বুড়ো বয়সে এসেও আমাকে এই কথা শুনতে হচ্ছে। দেখলে তো, তুমি কোথায় থেকে কোথায় কথা ঝাঁপিয়ে গেলে। একটা সামান্য কথা বললাম আর তা থেকে তুমি সব কথা শুরু করলে। তোমার সঙ্গে কথা বলাই আমার অন্যায়। হ্যাঁ, অন্যায় হয়েছে তো। তুমি আমার সঙ্গে কথা বলতে আসো কেন বলি? আসবে না তাহলে, আর কোনো অন্যায়ও হবে না। এই বলে সম্পূর্ণা দেবী খাবার টেবিল থেকে উঠে পড়েন এবং অনিল বাবুকে টমেটো তরকারি খেতে হয়। এরপর তিনি তার ছেলেকে এ কথা বলেন। তখন রজত ইন্দ্রাণীকে ডেকে বলে, দেখো ইন্দ্রাণী, এই প্রত্যেকদিন টমেটো তরকারি খেতে আমাদের কোনো ভালোও লাগে না। তুমি আজ থেকে আমাদের তরকারিতে টমেটো দেবে না, টমেটো বাদে অন্য কিছু রান্না করবে। ওফ বাবা, তোমরা তো শুধু আমার কথার ভুল ধরার জন্য আর কাজের ভুল ধরার জন্যই রয়েছো। আমি আমার টমেটো তরকারি খেয়ে দেখেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমাদের ফ্যামিলিতে কেউ আমার মতো এত ভালো তরকারি রান্না করতে পারে না। আর তোমাদের তো সেটা ভালোই লাগছে না। যখন তারা এভাবে কথা বলছিল, তখনই ইন্দ্রাণীর বোন অর্পিতা তাকে ফোন করে আর বলে, হ্যালো দিদি, বলছি রাজুর পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি? তা এক কাজ কর না, আজ বিকালে তোরা আমার বাড়িতে চলে আয়, কিছুদিন একসঙ্গে থাকবো। আচ্ছা ঠিক আছে রে, আমি যাব। ভালোই হলো, এমনিতেও বাড়িতে আমার ভালো লাগছে না, অন্তত কয়েকদিন শান্তিতে থাকতে পারবো। এই বলে ইন্দ্রাণী তার ছেলেকে নিয়ে বোনের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দুই বোন মিলে খুব জমিয়ে আড্ডা দেয়। রান্না করতে করতে অর্পিতা তার শাশুড়িকে গাজরের জুস এবং গাজরের হালুয়া দিয়ে আসে। আরে অর্পিতা, তোদের বাড়িতে বুঝি সবাই গাজর খেতে খুব ভালোবাসে? গাজরের জুস, গাজরের হালুয়া। হ্যাঁ, এরকমটা বলতে পারিস। আমার তো গাজর খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমিও এখন গাজর খাই। তাছাড়া গাজর খাওয়া খুব ভালো জানিস, এতে চোখের সমস্যা অনেক কমে যায়। এরপর দুপুরবেলা অর্পিতা গাজরের তরকারি রান্না করে এবং সবাই ভাত খেয়ে উঠে রেস্ট নেয়। সন্ধ্যাবেলা অর্পিতা স্যুপ রান্না করে সবাইকে দেয়। ইন্দ্রাণী বুঝতে পারে না, আসলে অর্পিতার বাড়ির সবারই চোখের সমস্যা ছিল। এটি তাদের বংশগত সমস্যা। তার জন্য ডাক্তার তাদেরকে প্রত্যেকটা খাবারে গাজরের কিছু একটা অ্যাড করতে বলেছিলেন, আর এই কারণেই সবাই গাজর খেত। এদিকে অর্পিতার অভ্যাস হয়ে গিয়েছিল, কিন্তু ইন্দ্রাণী এসব কিছুই জানতো না। পরপর টানা 7 দিন দিন রাত গাজর খাওয়ার পর ইন্দ্রাণীর আর সেখানে থাকতে বা কিছু খেতে ইচ্ছে করে না। বাবারে, এরা দিন রাত শুধু গাজর খায়। আমার তো মনে হয় আমি কোনো খরগোশ আড্ডায় এসে গেছি। কবে যে বাড়ি ফিরে যাব কে জানে। এভাবে প্রত্যেকদিন গাজর খাওয়া যায় নাকি?
বোনের শ্বশুর বাড়ি, এখানে আমি আর কি বা বলতে পারি যে আমি এই খাবো না সেই খাবো না? ওরাই বা কি ভাববে? এবার আমি বুঝতে পারছি যে আমি বাড়িতে প্রত্যেকদিন টমেটো রান্না করি, এই টমেটো খেয়ে আমার শ্বশুর বাড়ির লোকজনের অবস্থা কেমন হচ্ছে। না না, বাড়ি ফিরে গিয়ে আমি আর ওদেরকে এভাবে টর্চার করব না। এবার থেকে সবার পছন্দ অনুযায়ী খাবার রান্না করব। জোর জবরদস্তি তরকারি একেবারে বন্ধ করে দেব। কি হলো রে দিদি, তুই খাবার না খেয়ে চুপচাপ বসে আছিস যে? তাড়াতাড়ি খেয়ে নে না, তারপর আমি তোদের জন্য গাজরের চিপস বানাবো। থাক বোন, তোকে আর কিছু করতে হবে না। তুই আমার জন্য টিকিট করে দে রে, আমি আজই বিকেলে ট্রেন ধরে বাড়ি ফিরবো। সে কি, তুই তো বলেছিলিস 15 দিন থাকবি, আর তুই এক্ষুনি চলে যাচ্ছিস? কি বলিস না? আমি সংসারী মানুষ বল, এভাবে সংসার ফেলে আর কতদিনই তোর বাড়িতে বসে থাকবো? ওখানে সবাই রয়েছে, জানি না ওরা কিভাবে কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে। ওরা তো আবার আমার হাতে তরকারি ছাড়া ভালো করে খেতেও পারে না। বিশেষ করে তোর জামাই বাবু, ও তো মনে হয় কয়েকদিন বাইরেরই খাবার খাচ্ছে। এইসব খেয়ে আবার শরীর খারাপ করে না বসে। তাই এবার আমাকে যেতে হবে রে। আচ্ছা ঠিক আছে, তুই যখন যেতে চাইছিস তাহলে আমি আর জোর করবো না। তবে যাওয়ার সময় আমি তোকে টিফিন করে দেব, তুই রাস্তায় কিছু খেয়ে নিবি। এই বলে অর্পিতা তার দিদিকে গাজরের পরোটা তৈরি করে দেয়। পরোটা হাতে নিয়ে ইন্দ্রাণীর অবস্থা খারাপ। সে বোনের মুখের উপর কিছু বলতে পারে না এবং চুপচাপ পরোটা নিয়ে ও ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ি ফিরে এসে ইন্দ্রাণী হাঁপ ছেড়ে বাঁচে। সেদিন ইন্দ্রাণী সবার জন্য ঝিঙে আলু পোস্ত সবজি রান্না করে। সবাই টেবিলেই তরকারি দেখে অবাক হয়ে যায়। আর সম্পূর্ণা দেবী বলেন, আরে বৌমা, তুমি বিনা টমেটোর সবজি রান্না করেছো? এটা তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মা, রোজ রোজ টমেটো খেতে কারই বা ভালো লাগে বলুন? এবার থেকে যে যা খাবেন আমাকে আগে থেকে বলে দেবেন। হুটহাট করে আমি রান্না করতে পারবো না কিন্তু। ইন্দ্রাণীর কথা শুনে সেখানে বসে থাকা সবাই হেসে ফেলে। পরের দিন থেকে ইন্দ্রাণী আগে থেকেই সবাইকে জিজ্ঞেস করে কে কি খাবে না খাবে, এবং সেই অনুযায়ী সে রান্না বান্না করত। এভাবেই ইন্দ্রাণীর পরিবারে সবাই তার টমেটোর অত্যাচার থেকে বেঁচে যায় এবং ইন্দ্রাণীও সবাইকে নিয়ে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে। পৃথা একটি কফি শপে তার বন্ধু প্রতাপের সঙ্গে কথা বলছিল। আর পৃথা তখন কথা বলতে বলতে খুবই কান্নাকাটি করছিল। তাকে এরকম কান্নাকাটি করতে দেখে প্রতাপ বলে, এই যে পৃথা, তুমি প্লিজ এভাবে কেঁদো না, তুমি দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি শুধু একটু ধৈর্য ধরো। না প্রতাপ, কিছুই ঠিক হবে না। তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিও না। এতদিন থেকে আমি এই কষ্ট সহ্য করছি। আমি জানি আমি কালো বলেই আমার সঙ্গে এসব হয়। না পিতা, তুমি অনেক সুন্দর দেখতে। আর যেখানে তুমি রঙের কথা বলছো, এখনকার যুগের মানুষের রংটা ম্যাটার করে না, শুধু আমাদের এখানে লোকজন এরকম নোংরা ধারণা করে বলে তাই। না তো বিদেশে তো সামলা মেয়েরাও বিশ্ব সুন্দরী হয়ে থাকে। সে আমি জানি প্রতাপ, কিন্তু যেখানে সমাজের লোকজন তো দূরের কথা, এখন আমার বাবা মাই আমাকে সহ্য করতে পারে না। জন্মের পর ওনারা কেমন ছিল আমি জানি না, কিন্তু এখন জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি আমার সঙ্গে এরকম ভেদাভেদ করে আসছে। আসলে পৃথা ঠিকই বলছিল। সে বনগাঁওতে তার বাবা অমিত বাবু ও মা স্বর্ণালী দেবী ও এক ভাই রাজের সঙ্গে থাকতো। ছোট থেকেই পৃথার বাবা মা তাকে খুব একটা গুরুত্ব দিত না, তাকে সবসময় অবহেলা করত। আর আজ তার সঙ্গে একটু বেশিই খারাপ ব্যবহার করেছিল। তাই সে তার বন্ধু প্রতাপকে ঘটনাটা শুনিয়ে কাঁদছিল। যেটা শুনে প্রতাপ বলে, কিন্তু পিতা, এখন ওনারা এরকম কেন করেন? যেখানে তুমি তো তোমার বাবা মার নিজেরই সন্তান, তাই না? তা এখন ওনারা তোমাকে নিয়ে এরকম ভেদাভেদ কেন করেন? আসলে সেটা ব্যাপার নয় প্রতাপ, আমি হয়তো তোমাকে আগেও বলেছি, আমার গায়ের রং কালো বলেই হয়তো ওনারা এরকম করেন। আমার না মাঝে মাঝে নিজের উপরে খুব রাগ হয়। ওহ পিতা, তুমিও না শুধু শুধু এরকম ভাবছো। তুমি দেখবে ঈশ্বর তোমার পরবর্তী জীবন অনেক সুন্দর ও সুখময় করে দেবেন। প্রতাপ, ঈশ্বর যেন তোমার কথাই শুনে নেন। আচ্ছা প্রতাপ, আমি এখন আসছি, না হলে মা আবার বকাবকি করবেন। এই বলে পৃথা তাড়াতাড়ি করে কফি শপ থেকে বেরিয়ে আসে। এরপর পৃথা ঘরে ঢুকলে পৃথার মা স্বর্ণালী দেবী বলে, এই যে মহারানী, এতক্ষণ কোথায় ছিলেন? সন্ধ্যা 8টা বাজে, কলেজ থেকে ফিরতে এত দেরি হলো কেন তোর শুনি? আসলে মা, বাসটা অনেক দেরিতে এসেছে, তাই আজ ফিরতে দেরি হয়ে গেল। অমনি বাস আসতে দেরি হয়েছে তাই না? প্রেমিকের সাথে ফুর্তি করছিলি সেটা কি আমি জানি না? মা, তুমি এসব কি বলছো? আর তুমি এইভাবেই বা বলছো কেন? তুমি ভালো করেই জানো মা, আমি ওরকম মেয়ে নয়। ও হ্যাঁ, তুমি তো ধোয়া তুলসী পাতা, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে ওই প্রতাপ তোর আগে পিছে ঘোরাঘুরি করে কেন শুনি? তুই কি ভেবেছিস আমি কিছু খবর পাই না?
মা, প্রতাপ আমার ভালো বন্ধু, আর তুমি মা হয়ে এরকম ভাবে মেয়েকে বদনাম করছো? মেয়ে এদিকে আশিকের সাথে ফুর্তি করছে আর বললেই দোষ হয়ে যায়। মা, আমার আর কিছু বলার নেই, তুমি যা ভাবার তাই ভাবো। এই বলে পৃথা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এদিকে পৃথার উপর মানসিক নির্যাতন বাড়তেই থাকে। এমনই একদিন, স্বর্ণালী, রাজ, তোরা কোথায়? এই রাজ বাবা, এখানে আয়, দেখ তোর জন্য আমি কত খেলনা এনেছি। বাবা বাবা, আমার রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এসেছো? আমি যেটার কথা তোমায় বলেছিলাম। হ্যাঁ বাবা, আমি সবই এনেছি। তুই যে আমার নয়নের মণি, তা তুই বলবি আর আমি আনবো না, সেটা আবার হয় নাকি? কি গো, আমি যে শাড়িটার কথা বলেছিলাম তুমি এনেছো তো? আরে আরে, সবার জন্য সব কিছুই এনেছি। এই তো তুমি দেখো না, ব্যাগটা খুলে একবার দেখো অন্তত। আসলে অমিত বাবু কাজের সূত্রে শহরে থাকতেন, আর তাই তিনি অনেকদিন ছাড়া ছাড়াই বাড়ি ফিরতেন। আর তাই আজ অমিত বাবু বাড়ি ফেরায় সকলেই যে যার জিনিস পেয়ে খুশি হয়ে যায়। পৃথা তখন বলে, বাবা, আমি তোমাকে যে ইংলিশ গ্রামার বইটা কেনার কথা বলেছিলাম, ওটা কিনে এনেছো? আসলে ওটা না এখানে কোথাও পাওয়া যায় না, ওটা শহরের দোকানেই পাওয়া যায়। না, আমি আনিনি, আমার কাছে অত টাকা ছিল না যে তোর বইয়ের উপরে বই কিনতে থাকবো। আর শোন, আমি তোকে বলেছি না যে তোকে আর পড়াশোনা করতে হবে না? তার নিজের ইচ্ছায় যখন স্কুলে যাচ্ছিস, তাহলে নিজেই বুঝে নে কি করবি। অমিতবাবু এভাবে বললে পৃথার মন খারাপ হয়ে যায়। আসলে অমিতবাবু পৃথার সঙ্গে এরকমই ব্যবহার করতেন, আর তিনি সবার সবকিছু চাহিদা মেটাতেন। কিন্তু পৃথার কোনো শখ আবদার, এমনকি তার পড়াশোনার প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিতেন না। কিন্তু বাবা, বইটা এখন আমার খুব দরকার, সামনেই আমার পরীক্ষা। আমি তো তোমার কাছ থেকে জামা কাপড় খেলনা কিছুই চাইনি বলো, শুধু একটা বই চেয়েছিলাম। দেখো দেখো, আমাদের জন্য এগুলো এনেছো বলে ওর হিংসা হচ্ছে, ওই জন্য ও বলে নিল। এই শোন, তোর লেখাপড়া অনেক হয়েছে, তোর এখানেই লেখাপড়া শেষ, বুঝেছিস? মানে মা, আমার সামনে পরীক্ষা আছে, আর তুমি এসব কি বলছো? কি একেবারে লেখাপড়া গো? বলি, লেখাপড়া করে কোন স্বর্গে বাতি দিবি শুনি? সেই তো ছোটবেলা থেকে আমাদের জ্বালাচ্ছিস, এখনো শখ মেটেনি। একেই কালো, তার উপর আবার মেয়ে। মা, আমি কালো, এতে কি আমার দোষ? আর কালো যখন বলছে ভাইও তো শ্যামলা, তাহলে ওর বেলায় কিছু বলো না কেন? কথাই আছে জানিস তো, ব্যাকা হলেও সোনা। ও আমার সেই ব্যাকা সোনা। ও ছেলে, কালো হোক বা ফর্সা, এতে কিছু যায় আসে না, বুঝলি? ও আচ্ছা, এতদিন তাহলে আমি ভুল ভাবতাম। আমার রঙের জন্য নয়, আমি মেয়ে বলে এত অবহেলা করে আমাকে। পৃথা এসবই মনে মনে ভাবছিল। তখন তার মা স্বর্ণালী দেবী বলে, এই তোর সঙ্গে অত বকার আমার সময় নেই। কি গো, সেই কথাটা বলো এবার। ও হ্যাঁ, আরো একটা কথা শোন, তোকে কাল পাত্রপক্ষ দেখতে আসবে। তা কাল তোর কোথাও যাওয়া চলবে না, কথাটা যেন তোর মনে থাকে, বুঝেছিস? বাবা মার মুখে এরকম কথা শুনে পৃথার আর কিছুই বলার থাকে না। সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এভাবেই সেদিন রাতটা কেটে যায়। এরপর বাবা মার কথা মতোই পাত্রপক্ষ পৃথাকে পরের দিন দেখতে আসে, এবং তাদের পৃথাকে পছন্দ হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই পৃথার বিয়ে ঠিক হয়ে যায়। এদিকে প্রতাপ কয়েকদিন পৃথাকে কলেজে দেখতে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন 1 সপ্তাহ হতে চললো, পিতা কলেজেই আসছে না। এখনো শরীর খারাপ হলো নাকি তা কি জানি। আমি এখন পিতার খবর কিভাবে নেবো কিছুই তো বুঝতে পারছি না। এই বলে প্রতাপ নানা রকম দুশ্চিন্তা করতে থাকে। এরপর সে তাদের বান্ধবী রিনাকে বলে, এই রিনা, পিতা 1 সপ্তাহ হয়ে গেল কলেজে আসছে না কেন বলতো? ওর কি কিছু হয়েছে নাকি? তুই ওর বিষয়ে কিছু জানিস? আরে প্রতাপ, তুই জানিস না, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর 1 সপ্তাহ পর ওর বিয়ে। কি বিয়ে? তুই ঠিক বলছিস তো? মানে তুই ঠিকঠাক জানিস তো? আমার তো ঠিক বিশ্বাস হচ্ছে না। আরে হ্যাঁ, আমি ভুল কথা বলতেই বা যাবো কেন? ওর বাবা মা জোর করে বিয়ে ঠিক করেছে। আমি কালই তো ওদের বাড়ি গিয়েছিলাম। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। পিতার যখন এই বিয়েতে মত নেই, তাহলে যে কোনো প্রকারে আমাদেরকে বিয়েটা আটকাতেই হবে। হ্যাঁ বল, আমিও চাই না প্রীতার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক। ও পড়াশোনা করতে চায়, আর সামনেই এক্সাম, এই বিয়েটাও কিছুতেই করতে চায় না। কাল তুই যেমন করেই হোক পিতাকে আমাদের পাশের মন্দিরে নিয়ে আসবি, আর আমাদের কাল ওখানেই দেখা হবে। আর বোন, তুই আমাকে একটু সাহায্য করবি প্লিজ। এভাবেই প্রতাপ রিনাকে বললে রিনা প্রতাপের কথা মতোই পৃথাকে পরের দিন পাশেরই মন্দিরে নিয়ে আসে। এরপর প্রতাপ পৃথাকে বলে, পিতা, আমি জানি তোমার এই বিয়েতে মত নেই, আর তুমি এই বিয়েটা নিজের ইচ্ছার বিরুদ্ধেই করছো। এখনো তোমার অনেক স্বপ্ন পূরণ করতে বাকি আছে।
কিন্তু প্রতাপ, এখন আমি কি করব? বাবা মা জোর করেই আমার বিয়েটা দিচ্ছেন, আমি তো নাও বলতে পারবো না। আমার আর কিছু করার নেই প্রতাপ। পৃথা, তুমি কিছু মনে করো না প্লিজ। আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমি তোমাকে প্রথম থেকেই মনে মনে অনেক পছন্দ করতাম, কিন্তু তোমাকে কোনোদিনও বলার সাহস পাইনি। কি তুমি সত্যি আমাকে বিয়ে করবে? কিন্তু কেন প্রতাপ? আমি এত কালো, আর তুমি চাইলে যেখানে একটা ফর্সা মেয়েও পেয়ে যেতে পারো, তাহলে তুমি কেনই বা আমাকে বিয়ে করবে? তোমাকে বলেছিলাম না পৃথা, যে আমার কাছে মানুষের রং কোনো ম্যাটার করে না, যে প্রকৃত মানুষ হয় তাকেই আমি বেশি প্রাধান্য দিই। প্রতাপ এভাবে বললে পৃথা তখন খুশি হয়ে যায় এবং তারা সেই মন্দিরেই বিয়ে করে নেয়। এরপর প্রতাপ পৃথাকে তাদের বাড়ি নিয়ে যায়। তারপর, আসো বৌমা আসো, তোমারই অপেক্ষা করছিলাম। আমাদের প্রতাপ তোমার যেমন বর্ণনা দিয়েছিল, তুমি তো তার থেকেও অনেক ভালো। ওগো দেখো, আমাদের বৌমা এসে গেছে। বৌমা ভিতরে এসো, এই দেখো তোমার আসার জন্য আমরা নিজের হাতে করে এই ঘরকে সাজিয়ে রেখেছি। বৌমা, তোমার পছন্দ হয়েছে তো? বাবা মা, আপনারা আগে থেকেই জানতেন আমি এখানে আসব? হ্যাঁ মা, আমাদের প্রতাপ সব কিছুই বলেছে। আমরা খুবই খুশি হয়েছি তোমার মতো বৌমা পেয়ে। তুমি আমাদের বাড়ির লক্ষ্মী। শ্বশুর শাশুড়ির এরকম ব্যবহার দেখে পৃথার আনন্দের শেষ থাকে না, কারণ এর আগে পৃথা কোনোদিন এত ভালোবাসা কারোর কাছ থেকেই পায়নি। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এরপর তার সামনে পরীক্ষা চলে আসে। এমনই একদিন, এই যে বৌমা, আমার জন্য একটু চা করে নিয়ে এসো তো। আমি সকাল থেকে চা খাবো খাবো বলে মনে করছিলাম, তাই এখন তুমি এসে গিয়েছো, আমার কোনো অসুবিধা নেই। একটু আদা দিয়ে কড়া করে লাল চা করে নিয়ে এসো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আনছি, আপনি একটু অপেক্ষা করুন। এ কি বৌমা, তুমি উঠে পড়লে যে? যাও গিয়ে পড়তে বসো। তোমার না পরশু পরীক্ষা আছে, আর তুমি এভাবে সময় নষ্ট করছো? তোমার বাবাকে আমিই চা করে দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, বৌমার পরশু পরীক্ষা। দুদিন সংসারের কাজ না করলে এমন কিছু আসে যায় না, কিন্তু তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, আর হ্যাঁ, সকলকে দেখিয়েও দিতে হবে। শ্বশুর শাশুড়ির এরকম সাপোর্ট দেখে পৃথার চোখে জল চলে আসে, কারণ পৃথার বাবা মা পর্যন্ত কোনোদিনও এত সাপোর্ট করেনি, যেখানে সে তার শ্বশুরবাড়ির কাছ থেকে এত ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছে। এর ফলে পৃথার মন খুশিতে ভরে যায়। এরপর পৃথার পরীক্ষা এসে উপস্থিত হয় এবং পৃথা কলেজের মধ্যে হাইয়েস্ট নাম্বার পেয়ে ফার্স্ট হয়, যেটা শুনে পৃথার শ্বশুরবাড়ি এবং প্রতাপ সকলেই খুব খুশি হয়ে যায়। এভাবেই তারা শ্বশুর শাশুড়ি এবং ছেলে বৌমা মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।